অনেক সময় রোগীরা এসে চর্মরোগ বা স্কিনের সমস্যার কথা বলে, কিন্তু তার জয়েন্টেও পেন রয়েছে। কেউ হয়তো জয়েন্টের পেনের কথা প্রমিনেন্টলি বলে, স্কিনের সমস্যার কথা অত প্রমিনেন্টলি বলে না। আচ্ছা, এই সমস্যাটা সমাধান হলেই চলবে। কেউ হয়তো স্কিনের বিষয়টি প্রমিনেন্ট করে বলতেছে, কিন্তু জয়েন্টে পেন রয়েছে সেটি অত প্রমিনেন্ট করে বলছে না। এর বাইরে দেখা গেল যে আরেকটু অনুসন্ধান চালালে দেখা যায় যে হয়তো তার শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে, কখনো কখনো তার অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে, কিংবা দেখা গেল যে তার আরেকটু পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় তার কিডনিতে সমস্যা রয়েছে। অনেক সময় পেশেন্টরা নিজেরা তো বোঝেই না, কখনো কখনো চিকিৎসকরাও বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখেন, বা এই সমস্ত সমস্যাগুলি যে একটি ইন্টার রিলেটেড বা একটি রোগ, সেটি অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। তো হয়তো পেশেন্টরা এই বিষয়টি জানে না বলেই তারা এটিকে আলাদা আলাদা বলে উপস্থাপন করে, এবং যেটির দ্বারা সে বেশি সমস্যায় আক্রান্ত থাকে সেটিকে প্রমিনেন্ট করে বলে বা সেটির চিকিৎসা চায়। কোনো কোনো মানুষ সারা জীবন এভাবেই টুকটাক চিকিৎসা করে চালিয়ে যায়, সে হয়তো জানতেই পারে না যে সে একটি বড় ধরনের রোগে আক্রান্ত ছিল। তো এরকম একটি সমস্যা হচ্ছে, এরকম একটি ডিজিজ হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, যাকে সংক্ষেপে SLE বলা হয়। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি একটি অটোইমিউন ডিসঅর্ডার বা অটোইমিউন ডিজিজ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের স্কিনে, তারপরে মূল যে ভাইটাল অর্গান গুলো রয়েছে, কিডনি, হার্ট, তারপরে ফুসফুস, স্কিন, এগুলো আক্রান্ত হয়। এবং যেহেতু এটি একটি অটোইমিউন ডিজিজ, ফলে সে সারা জীবন এই সমস্ত সমস্যাগুলোতে ভুগতে থাকে, এবং এটি কখনো কখনো প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। তো এই সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা SLE নিয়ে আলোচনা করব। আলোচনাটি একটু লম্বা হবে, কারণ বিষয়টি বুঝাবার জন্য একটু সময় লাগবে। বিষয়টি বিস্তারিতভাবে আমি তুলে ধরবার চেষ্টা করব, যাতে সবাই, পেশেন্ট এবং ডাক্তার, সবারই কাজে লাগে। তো সেই জন্য আমি বিষয়টি একটু সহজভাবে এবং বিস্তারিত করে তুলে ধরবার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমে একটু সংজ্ঞা দিই যে SLE কি। SLE হচ্ছে একটি অটোইমিউন ডিজিজ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম তার ওন সেলফ টিস্যুকে বা নিজের টিস্যুকে সে ফরেন পার্টিকেল মনে করে। তো আমরা সাধারণভাবে জানি যে আমাদের ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে, যখন বাইরে থেকে কোনো বস্তু, ক্ষতিকর বস্তু শরীরে প্রবেশ করে, তখন সে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং একটা প্রতিরোধ গড়ে তোলে, তাকে ধ্বংস করে বা পরাস্ত করে। কিন্তু এই SLE এর ক্ষেত্রে, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাসের ক্ষেত্রে, সে নিজের টিস্যুকেই সে শত্রু মনে করে, অর্থাৎ চিনতে পারে না, চিনতে না পেরে শত্রু মনে করে আক্রমণ করে। তাহলে আক্রমণ করলে সেই টিস্যু সে ধ্বংস করে ফেলে, তার মানে হচ্ছে নিজের অর্গানেরই সে নিজে ক্ষতি করে। তাহলে এখানে প্রধান যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে লস অফ সেলফ টলারেন্স, অর্থাৎ ইমিউন সিস্টেম নিজের যে টলারেন্সি সেটি নষ্ট হয়ে যায়, এবং ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ইনফ্লামেশন, এই যে ইমিউন সিস্টেম এবং অ্যান্টিবডি এর যে সমন্বিত যে কমপ্লেক্স তৈরি করে, তার জন্য প্রদাহ তৈরি হয় আক্রান্ত অর্গানে। এটি হচ্ছে মূলত SLE এর মূল বিষয়। এই বিষয়টিকে আমি আরেকটু বিস্তারিত করে বা ইলাবোরেট করে মেডিকেল প্রেজেন্টেশন হিসেবে তুলে ধরতে চাচ্ছি, যাতে সকলের বুঝতে আরো সহজ হয়। তাহলে এই বিষয়টিকে যদি আমরা প্যাথোফিজিওলজিটা স্টাডি করি, তাহলে আমরা যা পাবো সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে জিন মিউটেশন থাকে, জিন জেনেটিক প্রিডিসপোজিশন বলি আমরা এটাকে। অর্থাৎ কিছু মানুষ জন্মগতভাবেই এরকম ত্রুটিপূর্ণ জিন নিয়ে আসে, ইমিউন রেগুলেটরি জিন, যেমন HLA, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, অর্থাৎ যেই জিনের কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে চিনিয়ে দিবে যে কে তার নিজস্ব অর্গান, নিজস্ব টিস্যু, সেলফ টিস্যু, আর কে হচ্ছে ফরেন পার্টিকেল। তা যখন এই জিনের মধ্যে মিউটেশন থাকে, অর্থাৎ এই জিনের মধ্যে যখন ত্রুটি থাকে, তখন সে বিটা সেল এবং টি সেলকে সবসময় ওভার অ্যাক্টিভ করে রাখে। তো এই কারণে দেখা যায় যে সে নিজেকে চিনতে পারে না, বা তার মানে টিস্যুকে। তাহলে প্রথমে হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ HLA বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এটা DR2 এবং DR3 এই জিনগুলো মিউটেশন থাকে, যার কারণে বিটা সেল এবং টি সেল অতি সহজেই ওভার অ্যাক্টিভ হয়ে যায়। এই ব্যাপারটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে, যেমন আল্ট্রাভায়োলেট এক্সপোজার, বা বিশেষ করে সূর্যের যে অতি রশ্মি, সেটি আমাদের স্কিনে যখন লাগে, তখন স্কিনের ডিএনএ ড্যামেজ হয়। এই ডিএনএ ড্যামেজ থেকে এক ধরনের ফ্র্যাগ্রেন্ট বাইরে চলে আসে। ইমিউন সিস্টেম এই বিষয়টাকেই ফরেন পার্টিকেল মনে করে, এবং ফরেন মনে করে সে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে সূর্যের আলো, তীব্র আলো, সূর্যের বা আল্ট্রাভায়োলেট রে, এটা
এই জেনেটিক ফ্যাক্টরটাকে উদ্দীপ্ত করতে আরো সহায়ক ভূমিকা পালন করে। এরপরে কিছু ভাইরাল ইনফেকশন, যেমন কিছু যারা ঘন ঘন বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের শিকার হয় তাদের ক্ষেত্রে যেহেতু আগে থাকতেই এখানে ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ রয়েছে, ফলে তারা অতি প্রস্তুতিমূলক অ্যান্টিবডি তৈরি করে ফেলে। কিছু কিছু ঔষধের সাইড এফেক্ট হিসেবে হয় এবং কখনো কখনো কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনাল ইমব্যালেন্স হলে বিটা সেল ওভার অ্যাক্টিভ হয়ে যায়। এজন্যই মহিলাদের মধ্যে এই সিস্টেমিক লুপাসটা বেশি দেখা যায়। এই ঘটনার ফলে যেটা হয় সেটা হচ্ছে লস অফ সেলফ টলারেন্স। সাধারণত টি রেগুলেটরি সেল, যেই সেলের কাজ হচ্ছে মূলত এইগুলোকে ফরেন পার্টিকেলকে বা নিজের অ্যান্টিজেনকে চিনে রাখা এবং ইমিউন অ্যাটাকটাকে থামিয়ে রাখা, কিন্তু অ্যাসিলের ক্ষেত্রে দেখা যায় টি রেগুলেশনটা ডিসফাংশন হয়ে যায়, ফলে সেলফ রিঅ্যাক্টিভ টি সেল সক্রিয় হয়ে যায় এবং বিটা সেলের হাইপার অ্যাক্টিভিটি শুরু হয় এবং অটো অ্যান্টিবডি তৈরি হয়। আমরা জানি যে বি সেল অ্যান্টিবডি তৈরি করে, তো সেই ক্ষেত্রে এখানে বি সেল হাইপার অ্যাক্টিভিটি হয়ে অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ এটা ওভার অ্যাক্টিভ হয়ে অপ্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করে। সবচেয়ে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন। এই ঘটনার কারণে, অর্থাৎ আমি যে প্রথম 2-3টি পয়েন্ট বললাম, জিন মিউটেশন, তারপরে হচ্ছে গিয়ে পরিবেশগত উদ্দীপক এবং সেলফ টলারেন্স নষ্ট হয়ে যায়, ফলে এখানে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি বিশেষ করে আনা বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি তৈরি হয় যে অ্যান্টিবডি গুলো শরীরের মানে ঘুরে রক্তের মাধ্যমে সারা শরীরে ঘুরে বেড়ায় এবং যেখানেই তার এই অ্যান্টিজেন দেখতে পায় সেখানে সে বাইন্ড করে। তার মানে এই অ্যান্টিবডি গুলো শরীরের গুরুত্বপূর্ণ অর্গান, সে হার্টে, তারপরে ফুসফুসে এবং কিডনিতে, স্কিনে ঘুরে বেড়ায় এবং ঘুরে বেড়ানোর সময় যখনই সে সেলফ অ্যান্টিজেন পায়, সে যেই অ্যান্টিজেনের বিরুদ্ধে সে ইতিমধ্যে অ্যান্টিবডি তৈরি করেছে সেখানে বাইন্ড করে এবং একটি ইমিউন কমপ্লেক্স ফরমেশন করে। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন মিলে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হয়। এই ইমিউন কমপ্লেক্স গুলো ভাইটাল অর্গানগুলোতে, কিডনিতে, ফুসফুসে এবং হার্টে, স্কিনে ডিপোজিট হয় এবং জমে গিয়ে সেখানে ইনফ্লামেশন তৈরি করে, যেই ইনফ্লামেশন গুলোই মূলত এই ইসের জন্য দায়ী, প্রদাহের জন্য দায়ী, যে জয়েন্টে পেইন হয়, স্কিনে যে র্যাশ হয়, তারপরে কিডনি ড্যামেজ হয়, ফুসফুস ড্যামেজ হয়, তারপরে হার্ট ড্যামেজ হয়। এগুলোই মূলত হচ্ছে এই ইমিউন কমপ্লেক্স যে ডিপোজিশন হয় তার ফলে যে ইনফ্লামেশন হয়, এগুলোর সাইড ইফেক্ট। তো এই ইনফ্লামেশনের ফলে কিছু ইনফ্লামেটরি সাইটোকাইন নিঃসরণ হয় এবং এই ক্রনিক ভাবে এই ইনফ্লামেশনটা চলতে থাকে এবং সেই অর্গানের টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে। তো এই ক্রনিক ড্যামেজের ক্ষেত্রে যেসব অর্গানগুলি আক্রান্ত হয়, কিডনি আক্রান্ত হলে সেখানে দেখা যায় ক্রনিক রেনাল ফেলিউর দেখা দিতে পারে, গ্লোমেরুলোস্ক্লেরোসিস দেখা দিতে পারে, স্কিনের ক্ষেত্রে স্কিন র্যাশ, পিগমেন্টেশন চেঞ্জ হয়ে যায়। তারপরে জয়েন্টের ক্ষেত্রে দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মতোই ব্যথা হয়, কিন্তু এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস নয়। তারপরে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে সিজার্স বা খিঁচুনি দেখা যায়, কিছু সাইকোটিক ডিসঅর্ডার দেখা যায়। হার্টের ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোকার্ডাইটিস দেখা দেয় এবং ফুসফুসের ক্ষেত্রে প্লুরাইটিস দেখা দেয় বা অনেক সময় নিউমোনিয়ার মতো লক্ষণ তৈরি হয়। তো এগুলোই হচ্ছে মূলত সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাসের প্যাথোফিজিওলজি বা পুরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একটু দীর্ঘ হয়েছে আলোচনাটি, তারপরও আশা করছি আপনারা ধৈর্য ধরে শুনবেন বিষয়টি ভালো করে বুঝবার জন্য। তো এর মধ্যে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে এর কারণগুলো কি। এর কারণ হচ্ছে জেনেটিক মিউটেশন, বিশেষ করে HLA বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এর ভেরিয়েশন বা মিউটেশন। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে আলট্রাভায়োলেট রে, তারপরে ভাইরাল ইনফেকশন, কিছু ওষুধের সাইড এফেক্ট, তারপরে হরমোনাল চেঞ্জ এবং যারা স্মোকিং করে, ধূমপান করে এবং ওভার স্ট্রেসে থাকে তাদের ক্ষেত্রে ওই সম্ভাবনাটি থাকে। আর লক্ষণের মধ্যে রয়েছে কিছু জেনারেল লক্ষণ, যেমন সবসময় একটা অলসতা অনুভব হয়, সবসময় গায়ে জ্বর থাকে, ধীরে ধীরে ওজন কমে যেতে থাকে। স্কিনের ক্ষেত্রে মলার রেশ বলা হয় এটাকে, র্যাশ, বা অনেক সময় এটাকে বাটারফ্লাই র্যাশ, বিশেষ করে নাকের দুই পাশে এক ধরনের র্যাশ তৈরি হয় যেটা দেখলে অনেকটা প্রজাপতির মতো মনে হয়। ফটোসেনসিটিভিটি তৈরি হয়, অর্থাৎ বাইরে গেলে সূর্যের আলোতে স্কিনের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এগুলো হচ্ছে স্কিনের চর্মের লক্ষণ। জয়েন্টে পেইন হয় অনেকটা আর্থ্রাইটিস এর মতো, কিন্তু আর্থ্রাইটিসের যে ডিস্ট্রাকশন থাকে জয়েন্ট গুলোতে, এখানে সেটি থাকে না। এটাকে বলে পলিআর্থ্রাইটিস বা সিমেট্রিক পলিআর্থ্রাইটিস দেখা দেয়। কিডনিতে সমস্যা হলে প্রথমত পেশেন্ট সেটি বুঝতে পারে না, পরীক্ষা নিরীক্ষা করলে যেটি ধরা পড়ে প্রোটিউরিয়া বা তারপরে হেমাচুরিয়া বা হাইপারটেনশন। কিডনিতে সমস্যা হওয়ার কারণে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যায়। হার্টের সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয়। হার্টের সমস্যা হচ্ছে পেরিকার্ডাইটিস, হৃৎপিণ্ডে ব্যথা অনুভব হয়।
এবং অনেক সময় ফুসফুসের সমস্যা হয়, নিউমোনিয়ার মতো লক্ষণ তৈরি হয়। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা দেয়, তারপরে খিঁচুনি দেখা দেয়। এগুলো হচ্ছে লক্ষণ। বেশিরভাগ সময় পেশেন্টরা এই লক্ষণগুলোকে আলাদা আলাদা মনে করে এবং সেই ইন্ডিভিজুয়াল লক্ষণের ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসে, এবং কখনো কখনো তারা সেই ট্রিটমেন্ট নিয়ে সাময়িক উপশম পায়। এভাবেই পর্যায়ক্রমে তাদের এই সমস্যাটি চলতে থাকে, যেহেতু সমস্যাটি মৌলিকভাবে চিকিৎসা হয় না, এবং অনেক পরে হয়তো অনেক অনুসন্ধানের পরে হয়তো একটি পর্যায়ে সেটি শনাক্ত হয়। তো শনাক্ত করার জন্য আমরা যদি আনা টেস্ট করি বা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করি, সেটি পজিটিভ হবে। আরো স্পেসিফিক ভাবে টেস্ট করতে চাইলে এখানে এনটি ডিএস ডিএনএ অথবা এনটি স্মিথ এই টেস্ট গুলো করা যেতে পারে। তারপরে অর্গানের ক্ষতির জন্য সেক্ষেত্রে ইউরিন অ্যানালাইসিস করা যেতে পারে, তারপরে ব্লাড টেস্ট করে কিডনির ফাংশন টেস্ট করা যেতে পারে, এবং অন্যান্য মার্কার টেস্টের জন্য সেক্ষেত্রে প্রদাহের জন্য টেস্ট করা যেতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে তার ক্ষতি এবং বর্তমান অবস্থা শনাক্তকারী টেস্ট, সেগুলো যার যেই রকমের সমস্যা পেশেন্টের, সেই সমস্যার অনুকূলে আরো কিছু সহায়ক টেস্ট করা যেতে পারে। এবার হচ্ছে মূল পর্ব বা চিকিৎসা। প্রথমে বলে নেই, যেহেতু এটি একটি ইমিউন ডিসঅর্ডার বা অটো ইমিউন ডিসঅর্ডার, এক্ষেত্রে জেনেটিক মিউটেশন থাকে, ফলে এটি একেবারে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা কঠিন। এখন পর্যন্ত সেরকম কোনো চিকিৎসা ব্যবস্থাপনা পাওয়া যায় না। তবে এই ব্যাপারটিকে একেবারে আরোগ্যের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, অর্থাৎ মেডিসিন দিয়ে এবং প্রপার ট্রিটমেন্টটা দিলে তার যে উপসর্গগুলি রয়েছে সেগুলো উপশম থাকবে এবং সে দীর্ঘদিন ভালো থাকবে, অনেকটাই সুস্থতার কাছাকাছি লাইফ লিড করতে পারবে। কিন্তু প্রবলেমটা সুপ্ত অবস্থায় থেকে যাবে, যেটি পরবর্তীতে যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। যেহেতু মানুষের যে জেনেটিক মিউটেশন, সেটি এখন পর্যন্ত চিকিৎসা করে পুরোপুরি সারিয়ে তোলবার মতো প্রমাণিত বাস্তব পাওয়া যায় না, উদাহরণ পাওয়া যায় না। তাহলে আমাদের এই ক্ষেত্রে ট্রিটমেন্টের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে, যেহেতু এটা ইমিউন ডিসঅর্ডার, ফলে ইমিউন সিস্টেমকে মডিউলেট করতে হবে, অর্থাৎ ইমিউন সিস্টেমকে রেগুলেট করতে হবে যাতে ওভার অ্যাক্টিভ না হয়। তো সেটি হচ্ছে প্রধান কাজ। আর সহযোগী কাজ হচ্ছে যার মধ্যে যেই লক্ষণটা প্রমিনেন্ট থাকবে সেটিকে সাপোর্ট দেওয়া, সেই অর্গানটাকে প্রোটেক্ট করা। তাহলে আমি প্রথমেই আমাদের এই এসএলই সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাসের চিকিৎসা শুরু করতে হবে ইমিউন মডিউলেটর প্ল্যান্ট মেডিসিন দিয়ে। তা ইমিউন মডিউলেটর এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্লান্ট মেডিসিন হচ্ছে কার্কুমা লঙ্গাম, তারপর উইদানিয়া সোমিনিফেরা বা অশ্বগন্ধা, ক্যামিলিয়া সিনানসিস, তারপর টিনোস্পোরা কর্ডিফোলিয়া, এগুলি একই সাথে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অর্থাৎ যেহেতু সিস্টেমিক লুপাসের ক্ষেত্রে ইনফ্ল্যামেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই মেডিসিন গুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, জেনারেল এবং ইমিউন মডিউলেটর বা ইমিউন বুস্টার। মেডিসিন গুলো আবার বলছি, কার্কুমা লঙ্গাম, উইদানিয়া সোমিনিফেরা বা অশ্বগন্ধা, ক্যামিলিয়া সিনানসিস এবং টিনোস্পোরা কর্ডিফোলিয়া। আমি চিকিৎসার সুবিধার্থে কিছু মেডিসিনের কথা বলছি, এগুলো ফার্দার স্টাডি করলে আরো অনেক মেডিসিন পাওয়া যায়। এরপরে যেই অর্গানগুলিকে প্রোটেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে যেমন জয়েন্ট পেইন থাকে এবং মাসেল ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ আর্থ্রাইটিস এর মতো এখানে জয়েন্ট পেইন থাকে, সেই ক্ষেত্রে রয়েছে রাস্টক্স এডি ইনফ্ল্যামেটরি, বিশেষ করে জয়েন্টের এবং মাসেলের স্টিফনেস দূর করে। তারপরে ব্যথার তীব্রতা অনেক বেশি বেড়ে গেলে সেক্ষেত্রে বেলেডোনা দেওয়া যেতে পারে, এবং অনেক সময় জয়েন্টে জ্বালা পোড়া অনুভব হয়, সেই ক্ষেত্রে ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। তার মানে জয়েন্টের পেইনের জন্য রাস্টক্স, বেলেডোনা, ক্যাপসিকাম এই মেডিসিন গুলো আমরা ফার্স্ট ক্যাটাগরিতে মনে রাখতে পারি। যাদের ইতিমধ্যে কিডনিতে সমস্যা হয়েছে তাদেরকে, যেমন লুপাস নেফ্রাইটিস, তাহলে সেক্ষেত্রে কিডনিকে প্রোটেক্ট করার জন্য আমাদের ভালো প্ল্যান্ট মেডিসিন হচ্ছে সলিডাগো ভার্গুলিয়া, চিমাফিলা আম্বেলেটা, তারপরে ট্রিবুলাস টেরেস্ট্রিস, টেরেক্সাকাম অফিসিনালিস, এরকম 3-4টি মেডিসিন আমরা যদি মনে রাখি, সেক্ষেত্রে আমরা 1-2টি দিয়ে চিকিৎসা শুরু করতে পারবো। স্কিন ক্ষেত্রে স্কিন প্রোটেক্ট করতে হবে, কারণ এখানে স্কিনে র্যাশ হয়, অনেক সময় চর্মরোগের মতো দেখা দেয়। তো সেই ক্ষেত্রে বারবারিস একুইফোলিয়াম, তার যে বারবারিন রয়েছে এটি স্কিন ইমিউন মডুলেশন করে। তারপরে হচ্ছে এখানে অ্যাজাডিরিকটা ইন্ডিকা, তারপরে বারবারিস একুইফোলিয়াম, অ্যাজাডিরিকটা ইন্ডিকা, হাইড্রোকোটাইল এশিয়াটিকা, এই মেডিসিন গুলো স্কিন প্রোটেক্ট করতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্লাডের সেল আক্রান্ত হওয়ার ফলে নিউট্রিশনের ঘাটতি হয়। নিউট্রিশন পূরণের জন্য আমরা এখানে রিউমেক্স ক্রিসপাস, তারপরে আলফালফা, তারপরে হচ্ছে আমলকি, এগুলোকে আমরা সহযোগী হিসেবে রাখতে পারি। তাহলে চিকিৎসা ব্যবস্থাপনার মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে, প্রথমে ইমিউন মডুলেশন করতে হবে, ইমিউন সিস্টেমকে বুস্ট করতে হবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দিতে হবে। সেখানে বলছি কার্কুমা লঙ্গাম, অশ্বগন্ধা, তারপরে বলছি ক্যামেলিয়া সিনানসিস, তারপরে টিনোস্পোরা কর্ডিফোলিয়া,
তো জয়েন্ট পেইনের জন্য রাস্টক্স, বেলেডোনা, ক্যাপসিকাম, স্কিনের জন্য বারবারিস একুইফোলিয়াম, অ্যাজাডিরিকটা, তারপরে কিডনির জন্য সলিডাগো, চিমাফিলা, ট্রিবুলাস, তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেমের জন্য হাইপেরিকাম, পারফুলেটাম, তারপরে ব্রাহ্মি, ব্যাকোপা মনিরি, এবং ডিফিসিয়েন্সি বা নিউট্রিশন ঘাটতি পূরণের জন্য এখানে রিউমেক্স ক্রিসপাস, আলফালফা, আমলকি। এইভাবে যদি আমরা একদিকে ইমিউন মডিউলেটর এবং অন্যদিকে রিলেটেড যে সিমটম, সেই সিমটম রিলেটেড ট্রিটমেন্ট দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা এই এসএলই এর চিকিৎসা দিয়ে পেশেন্টকে আমরা দীর্ঘদিন উপশম দিয়ে তাকে সুস্থ রাখতে পারবো। এটি খুবই গুরুত্বপূর্ণ যে তার যে ইমিউন সিস্টেমের যে প্রবলেমটি হয়েছে, জিন মিউটেশন রয়েছে, সেটি হয়তো পুরোপুরি সারবে না, কিন্তু আমরা প্রপার চিকিৎসা দিতে পারলে সে দীর্ঘদিন সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারবে। তো ভিডিওটি একটু লম্বা হয়েছে, তারপরেও আশা করি আপনারা ধৈর্য ধরে যারা শুনছেন বা শুনবেন তারা হতাশ হবেন না, এখান থেকে কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন, এবং পরবর্তীতে প্রয়োজনের সময় যাতে পুনরায় শুনতে পারেন সেটার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং বিশেষ কোনো বিষয় আলোচনা শুনতে চাইলে সেটিও আপনারা জানতে চাইতে পারেন বা শুনতে চাইতে পারেন কমেন্ট করে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।